ফিউচার টেন্স বলে কিছু নেই, মডার্ন ইংলিশ এটাই বলছে। মূলত ভার্বের ফর্মের উপর ভিত্তি করে টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি এবং পাস্ট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়। কার্যত ফিউচার টেন্সে ভার্বের এরকম কোনো ফর্ম ব্যবহৃত হয় না। সুতরাং ফিউচার টেন্স ইন ইংলিশ ইজ আ মেয়ার ফ্যান্টাসি। কিন্তু ট্র্যাডিশনালি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতো ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়। আমরা সবাই জানি ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মূলত ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নিতান্তই সীমিত। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিউচার ইনডেফিনিট টেন্স, যেটা মূলত ফিউচার পরিবারের লিডিং ফিগার। কাকে বলে ফিউচার ইনডেফিনিট টেন্স? ভবিষ্যতে সাধারণভাবে কোনো ঘটনা ঘটবে বা ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে করা হবে এরকম বোঝালে ভার্বের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ দ্য টেন্স বাই হুইচ অ্যান অ্যাকশন seems to happen, not happened in the past or in the present, is called future indefinite tense. আমরা দেখে নেব ফিউচার ইনডেফিনিট টেন্সের ম্যাথমেটিক্স লাইক ট্র্যাডিশনাল গঠন। ফিউচার ইনডেফিনিট টেন্স ইকুয়াল টু সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। যেমন আই শ্যাল বাই আ কার, হি উইল শাট দ্য ডোর সুন। তবে আমেরিকান ইংলিশে শ্যাল নয়, সর্বত্রই উইল ব্যবহৃত হয়। উইল ইজ মোর কমন ইন মডার্ন ইংলিশ। এবার দেখা যাক ব্যাপক অর্থে উইল কোথায় কোথায় ব্যবহৃত হয়। ভবিষ্যতের ফ্যাক্ট, সত্যি ঘটনা, ইনস্ট্যান্ট ডিসিশন, তাৎক্ষণিক সিদ্ধান্ত, ডুইং সামথিং, কোনো কিছু করতে, প্রমিস, প্রতিজ্ঞা, অফার, প্রদান করা, রিফিউজ, প্রত্যাখ্যান করা, সাজেশন, প্রস্তাব করা, সাজেস্ট, ইনভাইটেশন, নিমন্ত্রণ করা, প্রেডিকশন, ধারণা করা, গেজ, অনুমান করা, এগ্রি, সম্মত হওয়া, ইন্টেনশন, ইচ্ছা জানানো, প্ল্যান, পরিকল্পনা করা, নো, জানা বিষয় ইত্যাদি প্রকাশ করতে আমরা উইল ব্যবহার করে থাকি। যেমন আমি তাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করব, কি হবে? আই উইল অ্যাডমিট হিম হসপিটাল অ্যাট ওয়ান্স। ইনস্ট্যান্ট ডিসিশন। আরও একটি বাক্য, আমার মনে হয় সে খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আই থিঙ্ক হি উইল রিকভার সুন। প্রেডিকশন, ধারণা। এছাড়াও ভবিষ্যৎ অর্থে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা যে সকল কৌশল বা স্ট্রাকচার ব্যবহার করে থাকি, প্রথমত বি গোয়িং টু। ভবিষ্যতে নির্ধারিত কোনো কাজ নিশ্চিতভাবে হবে, যেটার কিছুটা সিমটমস দেখা যায়, এরকম বোঝালে আমরা বি গোয়িং টু ব্যবহার করে থাকি। যেমন সে আজ তার ভাইকে আনতে স্টেশন যাবে। এই স্টেশনে যাওয়ার কাজটি ইতিমধ্যে শুরু হয়েছে। কি হবে?
she is going to receive her brother at the station today. স্টেশনে যাওয়ার প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে। তবে এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেও লিখতে পারি। সেক্ষেত্রে অর্থের তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ she is receiving her brother at the station today. তবে বি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে লেখা হয় না। যেমন আমি 3 দিনের জন্য বাইরে যাব, আমরা যদি লিখি আই এম বিং অ্যাওয়ে ফর 3 days, তাহলে বাক্যটি ভুল হবে। বরং আমরা এটাকে গোয়িং টু দিয়ে লিখতে পারি, আই অ্যাম গোয়িং টু বি অ্যাওয়ে ফর 3 days, অথবা আই উইল বি অ্যাওয়ে ফর 3 days, এক্ষেত্রে লেখা সম্ভব। নেক্সট, তাহলে উইল এবং বি গোয়িং টু এর মধ্যে পার্থক্য কোথায়? একটা ভাইটাল বিষয়। উইল খানিকটা দূরবর্তী ভবিষ্যৎ, ডিস্ট্যান্স, ফিউচার বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে খানিকটা অনিশ্চয়তা থাকে, আনসার্টেনটি। কিন্তু বি গোয়িং টু নিকটবর্তী ভবিষ্যৎ, ক্লোজার ফিউচার বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে নিশ্চয়তা, সার্টেনটি অনেকটা বেশি। তাহলে মনে রাখার বিষয়, কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল, কিন্তু বিষয়টি আগে থেকে ডিসাইডেড এরকম হলে ব্যবহার করব বি গোয়িং টু। দেখা যাক আরও একটি উদাহরণ। আমরা পাটনার উদ্দেশ্যে রওনা হব, একটা ডিসিশন। সেই ক্ষেত্রে উই উইল লিভ ফর পাটনা। কিন্তু আগামীকাল আমরা পাটনার উদ্দেশ্যে রওনা হব, এটা ডিসাইডেড। আগামীকাল যে যাব এটা আমরা আগে থেকে সিদ্ধান্ত করেছি। সুতরাং উই আর গোয়িং টু লিভ ফর পাটনা টুমরো, এটাকে লেখা যেতেই পারে উই আর লিভিং ফর পাটনা টুমরো। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হলো। নেক্সট, ভবিষ্যৎ অর্থে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা যেতে পারে ভবিষ্যতের পরিকল্পনা বোঝাতে, এবং টাইম টেবল, সময়সূচিতে ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আগামী সপ্তাহে নতুন অফিসটি খুলবে, দ্য নিউ অফিস ওপেন্স নেক্সট উইক, ওপেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরও একটি উদাহরণ, ট্রেনটি সন্ধ্যা 7:30টায় ছাড়বে, দ্য ট্রেন লিভস অ্যাট 7:30 PM। আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারি। সেক্ষেত্রে দ্য ট্রেন ইজ লিভিং অ্যাট 7:30 PM। তাহলে ফিউচার অর্থে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক ডিফারেন্স কোথায়? আমরা যদি বাক্যটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখি তাহলে বিষয়টি হয় এই রকম, না আসালে বিশ্বাস নেই। তার মানে কাজটি না হওয়া পর্যন্ত বিশ্বাস করা যায় না। কিন্তু আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি তাহলে এই বাক্যটিতে নিশ্চয়তা অনেকটাই বেশি। এটাই হলো বেসিক ডিফারেন্স। তবে এই বাক্যটিকে বি গোয়িং টু দিয়েও লেখা যায়। তখন কি হতো? দ্য ট্রেন ইজ গোয়িং টু লিভ অ্যাট 7:30 PM। দ্বিতীয়ত, ভবিষ্যৎ অর্থে কিছু লিঙ্কিং ওয়ার্ডস যেমন আফটার, পরে, অ্যাজ, যেহেতু, ইফ, যদি, অ্যাজ সুন অ্যাজ, যেইমাত্র, বিফোর, পূর্বে, বাই দ্য টাইম, সেই সময়, আনটিল, যতক্ষণ না, হোয়াইল, যখন, হোয়েন, কখন ইত্যাদির সাথে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন
ব্যাংকটি বন্ধ হওয়ার পূর্বে আমি অবশ্যই ব্যাংকে পৌঁছাবো। কি হবে? আই মাস্ট গেট টু দ্য ব্যাংক বিফোর ইট ক্লোজেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বিফোরের পরে। আরও একটি বাক্য, যখনই তুমি কোনো খবর শুনবে আমাকে জানাবে তো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ ইউ হিয়ার এনি নিউজ, হিয়ার প্রেজেন্ট ফর্ম ভার্বের। উইল ইউ লেট মি নো, তুমি আমাকে জানাবে তো। তবে এরকম ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডস অফ টাইম অর্থাৎ সময় নির্দেশক কনজাংশনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও লেখা যেতে পারে। যেমন, কলেজ শেষ করার পর আমি কলকাতায় একটা কাজ শুরু করব, বিষয়টি ডিসাইডেড। তাই এক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব না। তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আই অ্যাম স্টার্টিং এ জব ইন কলকাতা আফটার আই হ্যাভ ফিনিশড কলেজ। তবে কখনো কখনো প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলে দুটোর মধ্যে খানিকটা অর্থের পরিবর্তন ঘটতে পারে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয় তখন আমরা বাক্যটি লিখব, when I see the report I will make some notes। এই বাক্যটিকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি তখন when I have seen the report I will make some notes। অর্থাৎ প্রথম ক্ষেত্রে দুটি কাজ প্রায় একই সময় ঘটে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি তখন আগে রিপোর্ট দেখার কাজটি হয়, তারপর আই উইল মেক সাম নোটস, কিছু নোটস তৈরি করার বিষয়টি আসে। সুতরাং দুটোই লেখা যেতে পারে, তবে অর্থের খানিকটা পরিবর্তন হতে পারে। প্রসঙ্গে বলে রাখি, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যায়, বিশেষ করে when এবং while-এর পর। যেমন, when I am boating along the river next week I might be able to enjoy myself। I am boating present continuous tense। ভবিষ্যৎ অর্থে হোপ ভার্বের পর সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, তবে ফিউচার ইনডেফিনিট টেন্সও ব্যবহার করা সম্ভব। যেমন, আমি আশা করি আগামীকাল বৃষ্টি হবে না। আই হোপ ইট ডাজেন্ট রেইন টুমরো, ডাজেন্ট রেইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তবে লেখা যেতে পারে আই হোপ ইট ওন্ট রেইন টুমরো। নেক্সট নাম্বার 3, বি টু দিয়েও আমরা ফিউচার অর্থ প্রকাশ করতে পারি। অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ভবিষ্যৎ অর্থে বি টু ব্যবহার করা যায়। যেমন, প্রধানমন্ত্রী রোম পরিদর্শন করবেন, অফিসিয়াল ঘোষণা। দ্য প্রাইম মিনিস্টার ইজ টু ভিজিট রোম। বি টু ব্যবহৃত হতে পারে কর্তৃপক্ষের আদেশ জানাতেও। যেমন, কেউ এই বিল্ডিং ত্যাগ করবে না, নো ওয়ান ইজ টু লিভ দিস বিল্ডিং। নেক্সট নাম্বার 4, বি অ্যাবাউট টু। লিখতে পারি আমরা বি অ্যাবাউট টুর জায়গায় বি অন দ্য পয়েন্ট অফ। খুব শীঘ্রই হবে এরকম অর্থে আমরা ব্যবহার করি বি অ্যাবাউট টু অথবা বি অন দ্য পয়েন্ট অফ। যেমন, অনুষ্ঠানটি তাড়াতাড়ি শুরু হবে, দ্য পারফরমেন্স ইজ অ্যাবাউট টু স্টার্ট। হতে পারে হারি আপ, দ্য বাস ইজ অ্যাবাউট টু লিভ। বলতে পারি হারি আপ, দ্য বাস ইজ জাস্ট অ্যাবাউট টু লিভ। অ্যাবাউট টুর আগে আমরা একটা জাস্টও ব্যবহার করতে পারি। বাক্যটিকে বলা যেতে পারে হারি আপ,
দ্য বাস ইজ গোয়িং টু লিভ, বি গোয়িং টু দিয়ে লেখা যেতে পারে হারি আপ, দ্য বাস ইজ অন দ্য পয়েন্ট অফ লিভিং, যেখানে অন দ্য পয়েন্ট অফ লিখলাম তারপরে যে ভার্বটি আসবে তার আইএনজি ফর্ম হবে, অর্থাৎ অফ লিভিং। নেক্সট নাম্বার 5, বি ডিউ টু। টাইম টেবল সময়সূচিতে আমরা ব্যবহার করে থাকি বি ডিউ টু। যেমন মিটিংটি আজই হবে, ডিসাইডেড, দ্য মিটিং ইজ ডিউ টু টেক প্লেস। এর আগে আমরা দেখেছিলাম টাইম টেবিলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ব্যবহার করা যায়। সুতরাং বাক্যটিকে আমরা লিখতে পারি দ্য মিটিং টেক্স প্লেস টুডে, টেক্স প্লেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট নাম্বার 6, বি সেট টু। সাধারণত কোনো কিছু তাড়াতাড়ি ঘটবে এরকম বোঝাতে নিউজ রিপোর্টে, মনে রাখার বিষয়, নিউজ রিপোর্টের ক্ষেত্রে বি সেট টু ব্যবহৃত হয়। যেমন খেলোয়াড়টি এই ক্লাব ছাড়বেন, দ্য প্লেয়ার ইজ সেট টু লিভ দিস ক্লাব। আরও একটি উদাহরণ, আরও একবার দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটবে, প্রাইস আর সেট টু রাইজ ওয়ান্স মোর। নেক্সট নাম্বার 7, বি বাউন্ড শিওর সার্টেন টু, অর্থাৎ বি এর উপর বাউন্ড টু হতে পারে বি শিওর টু, বি সার্টেন টু। ভবিষ্যতে যেটা নিশ্চিতভাবে ঘটতে চলেছে এরকম অর্থে বি বাউন্ড টু, বি শিওর টু, বি সার্টেন টু ব্যবহৃত হয়। যেমন তারা নিশ্চিতভাবে সমস্যায় পড়বে, দে আর বাউন্ড টু, দে আর শিওর টু, দে আর সার্টেন টু বি ইন ট্রাবল। আর একটি উদাহরণ, দ্য প্রেসিডেন্ট ইজ সার্টেন টু রিজাইন, রাষ্ট্রপতি নিশ্চিতভাবে পদত্যাগ করবেন। লেখা যেতে পারে বি গোয়িং টু দিয়েও। নেক্সট নাম্বার 8, বি এবল টু। ভবিষ্যৎ অর্থে সক্ষমতা বোঝাতে ব্যবহার করা হয় বি এবল টু। যেমন সে যদি আমার কথা শোনে আমি তাকে শেখাতে পারবো, আমি তাকে শেখাতে সমর্থ হব। আই উইল বি এবল টু টিচ হিম ইফ হি লিসেন্স টু মাই ওয়ার্ডস। এবল টু দিয়ে ফিউচার অর্থ প্রকাশ করা যায়। শেষে নাম্বার 9, উইল হ্যাভ টু। ভবিষ্যৎ অর্থে অবশ্য করণীয় বোঝাতে ব্যবহার করা যায় উইল হ্যাভ টু। যেমন তাকে তার দোষ স্বীকার করতে হবে, হি উইল হ্যাভ টু কনফেস হিজ ওন ফল্ট। 2 more points. নাম্বার 1, ভবিষ্যতের অনিশ্চয়তা বোঝাতে ব্যবহার করা যায় মাইট অথবা কুড। যেমন আমরা হয়তো কলকাতা যাব, উই মাইট গো টু কলকাতা, যেখানে একটা আনসার্টেনটি আছে। নেক্সট, তাড়াতাড়ি হয়তো বরফ পড়বে, ইট কুড স্নো সুন। ভবিষ্যৎ অর্থে গৃহীত সিদ্ধান্তর ক্ষেত্রে প্রথমে উইল ব্যবহার না করা গেলেও পরবর্তী বাক্যে অর্থাৎ পরবর্তী বর্ণনায় উইল ব্যবহার করা যায়। লক্ষণীয় বিষয়, অর্থাৎ আগে থেকে সিদ্ধান্ত করা আছে এমন ক্ষেত্রে উইল ব্যবহার না করা গেলেও পরের বাক্যে অর্থাৎ ওই বক্তার পরবর্তী বক্তব্যে আমরা উইল ব্যবহার করতে পারি। যেমন আমি শনিবার ছুটিতে যাব, আমি 3 দিন থাকব না। আমি শনিবার ছুটিতে যাব এই বাক্যে উইল ব্যবহার করা যাবে না, কিন্তু পরের বাক্যে উইল ব্যবহার করা যাবে। তাহলে বাক্যটি কি হবে?
আই এম গোয়িং অন হলিডে অন স্যাটারডে, ডিসাইডেড অন স্যাটারডে। পরের বাক্য আই উইল বি অ্যাওয়ে ফর 3 days, পরের বাক্যে উইল ব্যবহার করা যাবে। ওকে, শেষ করব আজকের ভিডিও। তবে বরাবরের মতো বলবো, যারা এখনও ম্যাথমেটিক্যাল ইংলিশ সাবস্ক্রাইব করনি বা করেননি, প্লিজ ডু দ্য সেম। পরিশেষে বলি, পাস্ট টেন্স অতীতকাল এবং প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, অর্থাৎ অতীত এবং বর্তমান যার ভালো। যেটা বলতে চাইছি, কেউ যদি অতীতকাল এবং বর্তমানকাল ঠিকঠাক শিখে থাকে, ফিউচার থাকবে তার হাতের মুঠোয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো ম্যাথমেটিক্যাল ইংলিশ। থ্যাংক ইউ।